আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আমাদের অতিথি হিসেবে পেয়েছি আমাদের মুরব্বি এবং দীর্ঘদিন যাবৎ জামিয়াতুল উলুমুল ইসলামিয়া ঢাকায় মুহাদ্দিস হিসেবে কর্মরত এবং দীর্ঘ সময় হাদিসের খেদমত করে আসা ব্যক্তিত্ব মাওলানা মুহিব্বুর রহমান সাহেব হুজুরের সাথে। হুজুর এখন বর্তমানে হাদিস পাঠদানের পাশাপাশি আলোকধারা নামক একটি উন্নত মানের প্রকাশনায় তিনি স্বত্বাধিকারী হিসেবে আছেন। তো আমরা এখন তার সাথে কথা বলবো ইরান ইসরায়েল সংঘাত নিয়ে। তো আমি প্রথমে আলোচনায় চলে যাই। হযরত ভালো আছেন কিনা? জি, ভালো আছে। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমার প্রথম প্রশ্নটি সেটা হচ্ছে ইরান ইসরায়েলের যে যুদ্ধ বা সংঘর্ষ, যেটা এখন বর্তমানে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়াচ্ছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমেরিকাও এখানে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে ফেলেছে। তো এখানে আমরা যদি দেখি ইসরায়েলের দোষটা আসলে অনেকটা ধামাচাপা দেওয়া হচ্ছে। ইসরায়েলের দাবিটা এরকম যে তারা বলতে যাচ্ছে ইরান হচ্ছে তাদের অস্তিত্বের জন্য হুমকি এবং ইরানে পারমাণবিক শক্তি বা পারমাণবিক বোমা তৈরির জন্য প্রচেষ্টা করছে, যেটা পুরো পৃথিবীর জন্য হুমকি। তো এই দাবিটা কতটা যৌক্তিক সেটার ব্যাপারে আপনার মূল্যায়ন আমি জানতে চাই। জায়ানবাদী শক্তি ইসরায়েল তার এ দাবি একেবারে হাস্যকর। কারণ মধ্যপ্রাচ্যের হুমকি ইরান নয়, মধ্যপ্রাচ্যের হুমকি হলো ইসরায়েল। কারণ হিসাবে আমি কয়েকটি পয়েন্ট তুলে ধরব। ১ নম্বর, আইইএইর সে সদস্য নয়, যে সংস্থা সারা বিশ্বে পারমাণবিক অস্ত্র রোধ, অস্ত্র পারমাণবিক পরিকল্পনাকে নিয়ন্ত্রণ করে। ইসরায়েল তো তার সদস্যই হয় নাই। এবং বিশ্লেষকরা বলেন, সামরিক বিশ্লেষকরা বলেন যে ইসরায়েলের ভাণ্ডারে পারমাণবিক বোমা আছে। তো তার কার্যক্রম ইদানিং আজকে প্রায় ১ বছর ঊর্ধ্ব হলো সে গাজায় যা করছে, গত ২০ বছরের হিস্ট্রি যদি আমরা পর্যালোচনা করি, সে মধ্যপ্রাচ্যে যা করছে সেই তো শান্তির জন্য হুমকি। ইসলামী বিশ্ব, মধ্যপ্রাচ্য দুইটার জন্য সে হুমকি। ইরান হুমকি, এটা একটা হাস্যকর দাবি। কারণ ইরান এই ১২ দিনের যুদ্ধ যদি আমরা বিশ্লেষণ করি, ইরান তো প্রথম আক্রমণ করেনি। আইইএই রিপোর্ট অনুযায়ী ইরানের কাছে পারমাণবিক বোমা নাই। যতটুকু ইউরেনিয়াম আছে সেটা শান্তিপূর্ণ কাজে ব্যবহার হচ্ছে এবং শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য সে ওয়াদাবদ্ধ এবং সেই কারণে সে করতেছে। তাহলে তার এই দাবিটা বিদ্যুৎ উৎপাদনের জন্য বা তার বিভিন্ন কাজে লাগাবে, বিদ্যুৎ উৎপাদনে লাগাবে, ডাক্তারি সায়েন্সে লাগাবে, আরও যা যা ক্ষেত্র হতে পারে সে সেই দাবি করতেছে। এবং সেইটা বৈশ্বিক আণবিক সংস্থা তারা পর্যবেক্ষণ করছে প্রতিনিয়ত, তাদের টিম থাকে সেখানে। ইরান কি কোনো চুক্তি লঙ্ঘন করেছে? না না, ইরান তো আজও পর্যন্ত কোনো চুক্তি লঙ্ঘন করেনি, বরং সে সেই আণবিক শক্তি সংস্থা সে মেম্বার, অথচ ইসরায়েল মেম্বার না। তো সে যে বলে ইরান মধ্যপ্রাচ্যের জন্য হুমকি, সেটা শাক দিয়ে মাছ ঢাকার নামান্তর। এটা একটা হাস্যকর। তার যে বিন্দুমাত্র লজ্জা থাকতো সেই কথা বলতো না। এবং আমরা যতটুকু জানতে পেরেছি ইসরায়েল গাজার উপরেও এই পারমাণবিক হামলার একটা দাবি তারা বা হুমকি তুলেছিল। এটাও তো মোটামুটি একটা ভয়ানক ব্যাপার। হ্যাঁ, অবশ্যই ইসরায়েল তার নিজ স্বার্থে সে যে কোনো কাজ করতে পারে, সেটা ক্লাস্টার বোমা হোক, পারমাণবিক বোমা তার আছে সে স্বীকার করে না, সে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারে তার স্বার্থে। তার সে, আমি তো বলি বিশ্বের মধ্যে মুনাফিকের কেউ যদি থাকে ১ নম্বর হলো ইসরায়েল। কারণ তার কথার সাথে কাজের কোনো মিল নেই। যুদ্ধবিরতি ঘোষণা করার পরের ঘন্টাতেই ইসরায়েল আবার ইরানের উপর হামলা করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যুদ্ধবিরতি হওয়ার পরও ইসরায়েল ইরানের দিকে প্লেন পাঠিয়ে বোমা নিক্ষেপ করে। তো এটাই তো, সে যে কথা রাখে না তার প্রমাণ, যে যুদ্ধবিরতি হয়েছে কিন্তু তারপর সে বোম্বিং করলো। তাহলে কি করে তার কথার উপর আমরা আস্থা রাখতে পারি? জি। তো খুব সুন্দরভাবে বিশ্লেষণ করলেন, এই জন্য ধন্যবাদ। এর পরের যে আমি প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে এই যে ১২ দিনের যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে আসলে জয় পরাজয়ের আমরা পাল্লাটা যদি দেখি, এখানে আসলে কার কতটা জয় বা পরাজয় হবে? আমি তো দেখি এই যুদ্ধ বিরতির পর আমেরিকা, ইসরায়েল, ইরান তিনো পক্ষই বলছে যার যার মতো করে আমরা জয় হয়েছি। কিন্তু বাস্তবতা কি? শুরু আক্রমণ কে করলো?
শুরু আক্রমণ করলো ইসরায়েল, তাহলে সেই হিসেবে সে অপরাধী। তো সে যেই জন্য আক্রমণ করেছে, সে কি সেটা সাকসেস হয়নি। আমেরিকা শেষে যে বোমা মারল, যেটা বাংকার ব্লাস্টার মেরে, সে দাবি করতেছে তার সেন্ট্রিফিউজগুলো সে ধ্বংস করে দিয়েছে, কিন্তু তা তো সে করতে সক্ষম হয়নি। ওই নিচ পর্যন্ত সে এখনো ওইটাকে ধ্বংস করবে সেটাই পারেনি। সাথে সাথে আমরা এটাও দেখতেছি, সামরিক বিশ্লেষকরা বলতেছে যে ইরান আগে ভাগেই তার ইউরেনিয়াম যতটুকু সে সমৃদ্ধ করেছিল সেটা সরায় ফেলেছে। বিধায় আমেরিকা যেই কারণে বোম মেরেছে, আর ইসরায়েল যে কারণে আক্রমণ করেছে, যে ইরানকে পারমাণবিক বোমা বানানো থেকে থামাবে, পারলো তো না, বরং কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি তো হতেই পারে, যুদ্ধে যখন দুইটা পক্ষ নামবে কিছুটা ক্ষয়ক্ষতিও হতে পারে। এটাকে পরাজয় বলে না। সেই ক্ষয়ক্ষতি ইসরায়েলের আরো বেশি হয়েছে। আপনি জানবেন যে ইসরায়েলের যে আয়রন ডোম, যেটা তার অহংকারের প্রতীক ছিল, যে আমার এই ইসরায়েল নিরাপদ, কেউ আক্রমণ করতে পারবে না, কি হয়েছে দেখেন। গাজার যেই ধসায় দিছে ইসরায়েল, তাদের বিল্ডিংগুলো সেরকম ধসে গেছে, তাদের সামরিক কারখানা, গবেষণা কেন্দ্র, কয়েকটি গোয়েন্দা কেন্দ্র একদম নিখুঁতভাবে ইরান টার্গেট করে ধ্বংস করছে। তাইলে প্রথমত সে যে অজেয় ভাবত যে তার আকাশ সীমা সুরক্ষিত, সেটা নষ্ট। তার মনোবল ভেঙে গেছে। ইসরায়েলের নাগরিকরা দলে দলে, হাজারে হাজারে না, লাখে লাখে সাইপ্রাস চলে যাচ্ছে। এর ভিতরে এই 12 দিনের ভিতর কয়বার জাহাজ ছাড়ছে শুধু ইসরায়েলের জনগণ সাইপ্রাসে চলে যাচ্ছে। কেন? তাহলে পরাজয় তো তাদেরই। তো যে উদ্দেশ্যে আক্রমণ, সেটা তো করতে পারেনি। হ্যাঁ, করেছে কয়েকজন কমান্ডার, বিজ্ঞানী, তারা হত্যা করেছে, তাও পারতো না। এটা হলো ইরানের ভিতরে কিছু মানুষ বিশ্বাসঘাতকতা করেছে, মোসাদের কিছু এজেন্ট ছিল, সেই কারণে। তো যেই মূল লক্ষ্য, ইসরায়েল পরিপূর্ণভাবে ব্যর্থ, বিধায় পরাজয়। ইসরায়েলের অহংকার গড়িয়ে গেছে, বিধায় পরাজয়। ইসরায়েলের মনোবলে চির ধরেছে, বিধায় পরাজয়। ইসরায়েলের নাগরিকরা পালাচ্ছে, পরাজয়। আর কয়টি পয়েন্ট বলবো। আর আমেরিকা, সে তো গো হারা হাসছে। সে যেই কারণে বাংকার বিধ্বংসী বোমা মারছে, সেখানেও সে ব্যর্থ। তো বিধায় স্বীকার করুক আর না করুক, এটা কেমন হয়েছে, কুস্তি লাগছে, তলে পড়ে রয়েছে, বলে আমি জিতছি। তো ব্যাপারটা তো এরূপ। ইসরায়েল মায়ের খাচ্ছে, তার অহংকার ধূলিসাৎ, বলতেছে আমি জিতছি। বরং জয়ের সামরিক বিশ্লেষকরা যা বলতেছে, ইরানেরই জয়। কারণ ইসরায়েল, তুমি থামলা কেন? তুমি তো আগে আক্রমণ করছো, তুমি থামাটাই তোমার পরাজয়। আর ইরান যেটা করছে, সে প্রতিহত করতে যায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সে নিক্ষেপ করেছে। তো বিধায় এটা কোনোভাবেই ইরানের পরাজয় হতে পারে না। এটা জায়ানবাদী শক্তি, আমেরিকা, ইসরায়েলের পরাজয়, আমার বিশ্লেষণ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে খুব সুন্দর বিশ্লেষণের জন্য। এরপরে যে জিনিসটা আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমেরিকা যে এই যে ইসরায়েলের পক্ষে সরাসরি কোনো রকম কিছু না ভেবে, এই যে জনসমর্থন বা সিনেটরদের কোনো কিছুই না দেখে সরাসরি ডোনাল্ড ট্রাম্প বললো যে আমি এখানে বোমারু বিমান পাঠিয়ে দিলাম। এই যে তাদের এই কার্যক্রমটা, এটা কি ইঙ্গিত করে যে ইসরায়েল আমেরিকাকে, মানে আমেরিকা কি ইসরায়েলকে সাপোর্ট করতেছে, নাকি আমেরিকা ইসরায়েল দ্বারা মানে নিয়ন্ত্রিত হচ্ছে? বিষয়টা আসলে আমার কাছে মনে হয়, বা এই সামগ্রিক জিনিস চিন্তা করে আমি বলি, ইসরায়েল আমেরিকার একটা অঙ্গরাজ্য। অনেকেই বলে স্বাধীন দেশ। কিসের স্বাধীন দেশ? এটা তো জাতিসংঘের একটা পাশ করে তাদেরকে এখানে এসে বসানো হয়েছে। এটা তারা এই যেমন হামাসরা তাদের মাতৃভূমি রক্ষার জন্য যুদ্ধ করতেছে, ইসরায়েলের ব্যাপারটা তো তা নয়, বরং আমেরিকার স্বার্থ হাসিল করাচ্ছে। এখন ওই বলে কুকুরে লেজ নাড়ে না নেজ কুকুর লারে। তো এখানে ব্যাপারটা আমেরিকা ইসরায়েল নাম দুটো, জাতি দুটো, কিন্তু একটা লক্ষ্যকে সামনে রেখে উভয়ই এক হয়ে গেছে। এমনও হতে পারে ইসরায়েল সুকৌশলে আমেরিকাকে টেনে এনেছে। আবার এই কথাটাকে আমি ঘুরে এভাবে বলতে পারি, আমেরিকা ইসরায়েলের মাধ্যমে মধ্যপ্রাচ্যকে কন্ট্রোল করতে চায়, এবং এর বহুবিধ কারণ আছে। একটা তো আছে মুসলিম সাম্রাজ্যকে চাপে রাখা,
দ্বিতীয়ত হলো আমেরিকার যে অস্ত্র ব্যবসা, সেটা এই যুদ্ধের মাধ্যমে রমরমা করা। তো বিধায় ইসরায়েলের আঘাত, আমেরিকার আঘাত, এটা যেন এক মায়ের পেটের দুই ভাই, এভাবে আমি বলতে চাই। ধন্যবাদ আপনাকে। খুব যৌক্তিক বিশ্লেষণ আমরা পেলাম। ধন্যবাদ ভিউয়ার, আপনাদের সাথে থাকার জন্য। আমরা একদম শেষ প্রশ্নে এসে গেছি। আমাদের শেষ প্রশ্নটা হচ্ছে, ইরান তো একটা শিয়া সমর্থিত দেশ বা সংখ্যাগরিষ্ঠ শিয়া দ্বারা প্রভাবিত একটা দেশ। তো আমরা মুসলিম হিসেবে আমরা এখানে ইরানকে কি সাপোর্ট করব কি করব না, বা আমাদের স্ট্যান্ডটা কি হতে পারে, আমাদের আচ্ছা, এটা আমি আমার ঘর থেকেই শুরু করি। যখন দুই ভাই ঝগড়া লাগে, দুই ভাই, মায়ের পেটের দুই ভাই ঝগড়া লাগতেছে, কিন্তু যখন পাশের বাসার সাথে ঝগড়া লাগবে, তখন এই দুই ভাই ঝগড়া করলেও পাশের বাসায় যখন ঝগড়া লাগবে দুই ভাই এক হয়ে যাবে। তো ঠিক তদ্রূপ বৈশ্বিক প্রেক্ষাপটে যে ইসরায়েল আর আমেরিকা ইরানকে যে আক্রমণ করলো, কেন করলো? তারা শিয়া এই জন্য না তারা মুসলমান? তাদের দৃষ্টিকোণ থেকে যে এটা হলো মুসলিম শক্তি, তো মুসলিম শক্তিকে ধ্বংস করো, মুসলিম শক্তি যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেই মাথা নোয়া দাও, ঘাড় মটকে দাও। এই উদ্দেশ্যে যখন নাকি তারা আক্রমণ করতেছে, সেই ক্ষেত্রে আমরা মুসলমানের পক্ষে। এখানে এসে কে শিয়া, কে সুন্নি, তার কি আকিদা, তার কি মতবাদ, সেইটা এখানে বিশ্লেষণের সময় নয়। সেই ঝগড়া, সেই বিষয়গুলো এখানে আলোচনার সময় নেই। এখন সময় হলো যে তারা আক্রমণ করতেছে মুসলমান ভেবে, আমরা মুসলমানের যাতে মর্যাদা রক্ষা পায়, মুসলমানদের শির উঁচু থাকে, সেই কারণে আমরা সর্বতোভাবে ইরানকে সাপোর্ট করব। এখানে আরেকটা কথা আমি সংযোজন করি, সেটা হচ্ছে নেতানিয়াহু তো ইতিপূর্বে বলে, মানে তারা ঘোষণা দিয়ে রাখছে যে আমরা পাকিস্তান যেহেতু আরেকটা পারমাণবিক শক্তিধর ইসলামী দেশ, তো আমরা আমাদের দ্বিতীয় টার্গেট হচ্ছে। এই দেখেন, আমি যেটা বললাম যে তারা মুসলমানকে টার্গেট করেছে, কে শিয়া কে সুন্নি সেটা নয়। তাই যদি হতো যে শিয়া এই কারণে তারা আক্রমণ করতেছে, তাহলে পাকিস্তানে যে তারা পরবর্তী টার্গেট, যে পাকিস্তান আক্রমণ, এই কথা বলতো না। তাহলে কথা কি দাঁড়ালো? কথা দাঁড়ালো এটা যে মুসলিম শক্তিকে দমাও, চাই শিয়া হোক চাই সুন্নি হোক। বিধায় এই অমুসলিমদের সাথে যখন নাকি সংঘর্ষ, তখন আমরা শিয়া সুন্নির বিবেকটাকে টেনে আনবো না, আনবো যে সব মুসলমান এক। এই ক্ষেত্রে নৈতিকভাবে ইরানকে সমর্থন দেওয়া উচিত। ধন্যবাদ দর্শক, আমাদের সাথে এত দীর্ঘ সময় থাকার জন্য। আশা করি আপনারা আপনাদের বিভিন্ন রকমের জটিলতা এবং সমস্যার সমাধান আমাদের এই সংক্ষিপ্ত পডকাস্টে পেয়ে গেছেন। আশা করি আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখবেন আপনারা। সেজন্য আপনাদেরকে স্বাধীনতা বার্তা লাইভে আমন্ত্রণ রইল। আশা করি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।